11/5/2026 সকাল 9:47। গুড মর্নিং ফ্রম নাবি ভিলেজ। আজকের ব্লগটা কিন্তু আমি একদম মোটর লঞ্চ সেট আপ থেকে শুরু করছি। আজকে নাবি থেকে আমরা বেশ কিছুটা ডিস্টেন্স কভার করতে চলেছি, তার মধ্যে বেশ কিছুটা আমাদের অফরোডও করতে হবে। এখন রাইডটা শুরু করবে, আস্তে আস্তে তোমাদেরকে ডিটেলস সমস্ত কিছু জানাচ্ছি। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ট্রিপ 2 করে নিয়েছি 0। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দারমা ভ্যালি দাতু ভিলেজে আজকে আমরা স্টে করতে চলেছি। আজকে এবং আগামীকাল আমরা দাতুতেই স্টে করতে চলেছি, কারণ আগামীকাল আমরা ট্রেক করব পঞ্চচুল্লি বেস ক্যাম্প। সত্যি কথা বলতে দাতু ভিলেজ থেকে মাউন্ট পঞ্চচুল্লির যা ভিউ পাওয়া যায় অকল্পনীয়। এখন আমরা সোজা গুঞ্জি পৌঁছাচ্ছি। নাভি থেকে গুঞ্জির ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। অলরেডি গুঞ্জি কাছাকাছি আমরা চলে এসেছি। গুঞ্জি থেকে রাইডটা নিয়ে কুটি ইয়াংতি নদী ক্রস করে আমরা ওই অপোজিট সাইডের রাস্তা নেব, মানে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে ধারচুলার দিকে আমরা যাব। কিন্তু ধারচুলার 19 কিলোমিটার আগে পড়বে তাওয়াঘাট থেকে আমরা রাইডটা নিয়ে চলে যাব দারমা ভ্যালির দিকে। তাওয়াঘাট থেকে দাতু ভিলেজের ডিস্টেন্সও 60 কিলোমিটার 65 কিলোমিটার মতো হবে। আর ওই জায়গায় রাস্তার কাজও চলছে, কমপ্লিট না হলেও 70-80% অফ রোড আজকে আমাদের করতে হবে মনে হচ্ছে। আমাদের কিন্তু এইবারে রাইডে অ্যাডমিন টিম ছাড়াও একটা ব্যাকআপ টিম রয়েছে, সেটা হচ্ছে নীতিশ ভাইয়াদের টিম। নীতিশ ভাইয়া রয়েছে ওখানে, অস্মিত রয়েছে, তার সাথে সৌরভ ভাইয়াও রয়েছে। 3 জনের টিম। তবে নীতিশ ভাইয়া শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে নীতিশ ভাইয়া আমাদের সাথে কিন্তু যাচ্ছেন না দাতু ভিলেজে, ও ধারচুলা ব্যাক করে যাচ্ছে। বলছি যে সঙ্গীতাকে কি আমাকে নিতে হবে? সঙ্গীতাকে হ্যাঁ ইধারে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে। হ্যাঁ, এই এরিয়াতে যেহেতু নেটওয়ার্ক নেই তাই জন্য বাকির খুবই প্রয়োজন রয়েছে বাকির। আমাদের তরফ থেকে কিন্তু অনেকের কাছেই বাকি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে সবাই সবার সাথে কানেক্টেড থাকে। আমাদের ইন্টারকম এমনিতে রয়েছে, ইন্টারকমের ধরে নাও ম্যাক্সিমাম রেঞ্জ 1 কিলোমিটার। আর যদি পাহাড়ের খাঁজে ঢুকে যাওয়া হয় তাহলে কিন্তু 200-300 মিটার 400 মিটার অব্দি রেঞ্জ থাকে। বাকির রেঞ্জ কিন্তু 5 কিলোমিটার। খুব ভালো কানেকশন থাকলে, খুব ভালো পজিশন থাকলে 5 কিলোমিটার, না হলে 3-3.5 কিলোমিটার অব্দি রেঞ্জ দেবেই। আর এই পাহাড়ে আমাদের টোটাল টিমের ডিস্টেন্স ওই ম্যাক্সিমাম 3, মানে লিড থেকে টেল অব্দি ডিস্টেন্স ম্যাক্সিমাম 3-3.5 কিলোমিটারই হবে। তো সবাই কানেক্টেড থাকবে। তার মধ্যে লিডের কাছে বাকি রয়েছে, তার সাথে একদম টেলের কাছে বাকি রয়েছে, ঈশান টেলে রয়েছে। আমরা মার্শাল করছি 2-1 জন। আমি শুভর কাছেও বাকি দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমাদের যে ব্যাকআপ ভেহিকেল রয়েছে সেই ব্যাকআপ ভেহিকেলেও কিন্তু বাকি দেওয়া হয়েছে। এমনিতেও নীতিশ ভাইয়াদের টিমের কাছে বাকি রয়েছে, কিন্তু ওরা কালকে চার্জ দিতে পারেনি। এই যে কুটিয়াংতি নদী আমরা পেরিয়ে যাচ্ছি, কালকে ওরা চার্জ দিতে পারেনি, তো তাই জন্য আমাদের সাইড থেকে একটা বাকি দেওয়া হয়েছে। আমার সামনে যাচ্ছে হচ্ছে সৌম হিমালয়ান চালাচ্ছে। সৌম যেহেতু এখানে একটু রাস্তাটা খারাপ রয়েছে, তো সৌম কিন্তু ওর ওয়াইফ সঙ্গীতাকে আপাতত ক্যাম্পারে তুলে দিয়েছে, ও একাই রাইড করছে। লাগেজ টাগেজ সমস্ত কিছুই ক্যাম্পারে দিয়ে দিয়েছে। দারমা ভ্যালির ডিস্টেন্স এই নাভি ভিলেজ থেকে 120 থেকে 130 কিলোমিটার মতো হবে। তাওয়াঘাটের ডিস্টেন্স এখান থেকে 60 কিলোমিটার মতো হবে। হ্যাঁ ঠিক আছে। আমাদের ক্যাম্পার ভ্যানটা থাকাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে, অনেকেই লাগেজ দিয়ে দিয়েছে ক্যাম্পার ভ্যানের মধ্যে। সামনে শিবজ্যোতি বাইক নিয়ে যাচ্ছে, ও কিন্তু ওর লাগেজ দেখলাম ক্যাম্পারে দিয়ে দিয়েছে। ওই উপরে হচ্ছে চিয়ালেকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার খারাপ হয়ে গেছে, তো বৃষ্টি যখন তখন কিন্তু হতে পারে। কি হলো, নামতে হবে? চ টান দেখি, টান হিমাদ্রি টান, আমি তো পেছনে আছি, টান নাহলে আটকে যাবো। চ না নামতে হবে না, সৌরভ নিয়ে নেবে। হাঁটতে হবে, এখানে উঠে যেত কিন্তু। সৌরভ তুই চলে আয়। আরে প্রচুর দাঁড়ালে কেন ওখানটাতে? পেছনে আসতে গেলে পড়ে যাবে ভাই। প্রচুর ফার্স্ট গিয়ার মেরে টানো দেখি, ফার্স্ট গিয়ার মেরে টানো, ক্লাসটা ছাড়ো। পেছনে গড়াচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আরে নামবো? আরে টানো। চলো চলো, এক পিক আপে মারলে বেরিয়ে আসতে। আর এগিয়েও না প্রসূন। চলো, লাভলি, চলো, লাভলি 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 ম্যান। সবাস, ক্যাম্পার আমাদের। আবার নেমে যাই, নেমে গিয়ে উঠে আসি আরেকবার। আবার ঘোরানো আছে, কি করবো আমার বসতে হবে না। কোথায় বসবি আমার গাড়িতে? জয় জয়, স্পিডে বেরোবে, স্পিডে বেরোবে, স্পিডে বেরোবে। ফুল স্পিড, ফুল স্পিড, ক্লাচ ছেড়ে ফুল স্পিড, সামনে দেখ না। চলো চলো চলো, ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। চলো, টানো টানো। সাবাস সাবাস। সাবাস ম্যান, সাবাস। চলো জয়, একটা একটা টানে। ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার, চলো। ও সৌম্যদীপ, ব্যাস ওখানটাই আটকে গেল। জয় টানো, জয়। আজকে কেউ ওকে সাপোর্ট করবি না, একা উঠবে। না না, ও একা উঠবে দাঁড়া। সৌম্য চলে গেছে, পাঠিয়ে দাও। জয় টানো। টানো টানো, ফার্স্ট গিয়ারে টানো 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 টানো। চলো চলো, ওরা দাঁড়াবে, ওরা উঠে যাবে। উঠবো কি? গাড়িটাকে দাঁড় করো, গাড়িটাকে দাঁড় করো। মোটামুটি এখানে একটুখানি আর্টিনারির রাশ বলতে পারো, একটুখানি এনজয় করলাম, একটু অ্যাডভেঞ্চার। দুবার ক্রস করে এসেছি। এখন সামনের দিকে এগোই, চিয়ালেকে গিয়ে পারমিট দেখাবো। চিয়ালেক ওই উপরে, ওই যে দেখা যাচ্ছে চিয়ালেক। টপে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। এরপরে আমাদের আবার টোটাল 36টা হেয়ারপিন বেন্ড, যেগুলো ক্রস করে নিচের দিকে আমাদের নামতে হবে। খাতটা দেখতে পাচ্ছ কি অবস্থা বাদিক। এই দেখো নিচ দিয়ে কালী নদী। যে কার বুক কেঁপে যাবে এই জায়গাটা দিয়ে নিচের দিকে দেখতে গেলে। এখান থেকে পুরো হেয়ারপিন বেন্ড দেখা যায়। দেখি, ও ভাই, বাইকগুলো যাচ্ছে কত নিচ থেকে। আমি যদি এটাকে তুলি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, যদি নিচে যাও, এই হচ্ছে ভিউ। এই দেখো এখান থেকে গাড়িগুলো যাচ্ছে জাস্ট 1x 2x, এই হচ্ছে 3x এর ভিউ। চিয়ালেক থেকে জাস্ট পারমিট দেখিয়ে নামার সময় একদম টপ পয়েন্ট রয়েছে এটা। এই টার্নিং নিয়ে বা ওঠার সময় একদম পুরো উঠে এসে এই যে টপ পয়েন্ট, এখান থেকে কিন্তু পুরো হেয়ারপিন বেন্টসগুলো দেখা যায় নিচে। ভিউ তো তোমরা দেখলেই, জুম করলে কিরম লাগছে, বাইকগুলো পিঁপড়ের মতো যাচ্ছে। আর যদি জুম আউট করা হয়, যদি 0.5x এর শট নেওয়া হয়, তাহলে বুঝতে পারবে কত উপরে আমরা রয়েছি। ভয়ঙ্কর জায়গা ছিল, ভয়ঙ্কর। বুক ফুক কেঁপে উঠেছে প্রথমবার গিয়ে যখন উঁকি মেরেছি না, পুরো বুক কেঁপে উঠেছে। এখান থেকেও কিন্তু হেয়ারপিন বেন্টগুলো ভালোই দেখা যাচ্ছে। ওই উপর থেকে কিরকম ভিউ ছিল তার মানে ভাবো, ভয়ঙ্কর লাগছিল। পুরো খাড়া জায়গাটা। পাক্কা সকাল 11টা বাজে আর আমরা বুধি ভিলেজ ক্রস করছি। যাওয়ার সময় এখানে কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম। এবারে বুধিতে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, আমরা জাস্ট পাংলা বলে কোনো একটা ভিলেজ আছে সেখানে অবধি যাবো। এখন পাংলাতেই আমাদের লাঞ্চ হবে। পাংলা হচ্ছে তাওয়াঘাট থেকে হাফ অ্যান আওয়ার মতো আগে পড়বে।
এই রাস্তাটা পুরোটা টার্মাক হয়ে গেছে। লাস্ট টাইম যখন আমি এই রুটে এসেছিলাম, এটা একটা বিভৎস স্টিপ ক্লাইম্ব ছিল, তার সাথে চরম অফরোড। এই একটা দুটো হেয়ারপিন বেন্ড রয়েছে এখানে নিচে, এই যে দেখতে পাচ্ছি, এই জায়গাটা বিশাল স্টিপ ক্লাইম্ব করতে হতো তখন। এই উপরে একটা ঝর্ণা রয়েছে যেটা আমরা এক্ষুনি পেরিয়ে এলাম নামার সময়। এই ঝর্ণা অবধি পুরোটাই অফরোড ছিল। উপর থেকে কিরকম ভাবে জল পড়ছে দেখো। এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর। এই জায়গাটাও কিন্তু যথেষ্ট স্টিপ ছিল। এবারে রাস্তার তাও অনেকটা ভালো হয়ে গেছে। চলো এগোই। আস্তে আস্তে গাড়িগুলো আমাদের জন্য ওয়েট করছিল, আমরা নেমে গেলে তারপরে উঠবে। কোন দিকে যাবো রে? চলো তো জ্যাম লেগে গেছে পুরো। এই দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কি হচ্ছে। গাড়িটা কিন্তু কোনো রকমে উঠলো পুরো। স্টিপ আছে ক্লাইম্বার, তার সাথে দেখো ধুলো উঠছে দেখো খালি। বলছি আমাদের কিন্তু লাঞ্চ করার জায়গা হচ্ছে পাংলা। পাংলা ঠিক আছে, তাওয়াঘাট থেকে আগে জিজ্ঞেস করে নিতে হবে, আধ ঘন্টা আগে তাওয়াঘাট থেকে। তারপরে পাংলা পেরিয়ে আধ ঘন্টা পরে আমরা রাইট সাইডে ঢুকবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে ডাল ভাত, এখানে একটা চাটনি রয়েছে, এখানে আলু মটরের তরকারি, এটা টক দই, এর সাথে এই কাঁচা লঙ্কা ভাজা, না শুকনো লঙ্কা ভাজা, স্যালাড, চাটনি, আর তার সাথে একটু ঘি ছিল আর কি। ঘি দিয়ে জমিয়ে এরকমভাবে জায়গা এখানে খাওয়া হচ্ছে আমাদের। ননভেজ অ্যাভেলেবেল নয়। ধারশিলা থেকে যে গুঞ্জির রুটটা আছে, সেই রুটে কিন্তু খুব কম জায়গাতেই খাবার অ্যাভেলেবেল থাকে। তো এই কম জায়গার মধ্যে পাংলা একটা জায়গা, আমরা পাংলাতে এখন রয়েছি। চলো এখান দিয়ে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। এখন 10-12 কিলোমিটার আগে তাওয়াঘাট পড়বে। তাওয়াঘাট থেকে আমাদের রাইডটা নিতে হবে দারমা ভ্যালির দিকে, 10-12 কিলোমিটার। সৌরভ না আমাকে লিডে দে, চিনতে পারবি না। কি কালী নদীকে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ছেড়ে দেবো। ছেড়ে ধৌলিগঙ্গার সাইড দিয়ে যাব আমরা, ধৌলিগঙ্গা পেয়ে যাব। দুপুরে 1:26 বাজে আমরা কিন্তু তাওয়াঘাট পৌঁছে গেছি। এই হচ্ছে তাওয়াঘাটের ব্রিজ, ধৌলিগঙ্গা নদীর উপর ব্রিজ। এদিক থেকে ধৌলিগঙ্গা আসছে, আর আমরাও কিন্তু রাইট টার্ন নিয়ে নেবো দারমা ভ্যালির জন্য। সোজা এই রাস্তাটা ধারচুলা যাচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু লাস্ট দিন আমরা এসেছিলাম। You're one of a kind. Nobody's breaking your spirit. You're looking so fine. Nobody's breaking your. যেরমটা শুনেছিলাম নীতিশ ভাইয়ের কাছে, সেরমটাই দেখছি এখানে। রাস্তাঘাটের কন্ডিশন যথারীতি বাজে। রাস্তার কাজটা চলছেই, জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, উবড়ো খেবড়ো উঁচু নিচু পাথরে ভরা রাস্তা, তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে ডান দিকে ধৌলিগঙ্গা নদী। ধৌলিগঙ্গা নদীর কালার কিন্তু দেখো যথেষ্ট ঘোলাটে। আর তারপরে আবার উপরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই পাহাড় থেকে কাদা পাথর টাথর সব নদীর মধ্যে এসে মেশে, তো তখন নদীর জলের কালার আরও চেঞ্জ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। ছোট্ট একটা টানেল ক্রস করে ড্যাম সাইট, ধৌলিগঙ্গা পাওয়ার স্টেশন। এই দেখো এখানে ধৌলিগঙ্গার কালার কিন্তু বেশ সবুজই লাগছে। ধৌলিগঙ্গার উপর এরকম একটা ড্যাম, এই দেখো। দেখা যাচ্ছে কোথায় রাস্তা? এটাই তো রাস্তা, গাড়ির টায়ার ফায়ার গেছে, এটা তো। কন্ডিশন দেখো এখানে। আবার আমরা কিন্তু
ভালোই পাচ্ছি টার্ম্যাক। একটু আগে তোমাদের বলছিলাম মিক্সড হবে রাস্তাটা, মানে কিছু জায়গায় অফরোডিং হবেই, আবার কিছু জায়গায় ভালো রাস্তা পাবো। তবে 60-70% অফরোডিংয়ের চান্স রয়েছে। আমি লাস্টে ফাইনালি পৌঁছে গিয়ে তোমাদের জানাবো যে কীরকম রাস্তা। ওই কালাপানি 110, নারায়ণ আশ্রম 26, আর পঞ্চচল্লি 38 কিলোমিটার। এখান থেকে নারায়ণ আশ্রম হচ্ছে কৈলাস যাত্রা, মানে কৈলাস মানস সরোবর যাত্রার সময় ওই আশ্রমে ক্যাম্প করে থাকার ব্যবস্থা করা হয় আর কি। নারায়ণ আশ্রম 1 vehicle at a time, 16 টনের ক্যাপাসিটি বিচটার। আমাদের কিন্তু ওই সামনে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড় আওয়াজ। ওই টপে ক্লাইম্ব করতে হবে আমাদের। ওই যে উপরে দেখাচ্ছে পাহাড়ের উপরে রাস্তা, ওই রাস্তা ওই টপে রয়েছে ধার ভিলেজ হয়েই আমাদের যেতে হবে। এ দাদা এইটাই হবে, এইদিকে এইটা নয়, এটা কি সুমদুম, এটা নয়, এই রাস্তাটাই হবে। তা একবার জিজ্ঞেস করে নিলে ভালো হয়। ভাইয়া দাতু সিধা না, দাতু দারমা ভ্যালি সিধা না? হ্যাঁ ঠিক আছে। আমার থেকে নদীর ডিস্টেন্স দেখি তোমরা বুঝতে পারবে কতটা হাইটে আমরা উঠে পড়েছি। এই হচ্ছে ধলিগঙ্গা নিচের দিকে যাচ্ছে, আমরা এরকমভাবে রাস্তা দিয়ে আরও উপরে উঠবো। ওই সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে খুব সম্ভবত ওটাই ধার ভিলেজ। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এলাম, এসে ওইখানে ছিল ব্রিজ ক্রস করে এরকমভাবে ঘুরে আমরা উপরের দিকে উঠছি। জোনটা দেখো খালি একবার, ল্যান্ডস্লাইড জোন পুরো। যখন তখন এখানে পাথর পড়তে পারে, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেটার। গরু চড়ে খাচ্ছে এখানে, ঘাসই তো নেই, কি খাবি তোরা? বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, তবে এরকম অফরোড করে গিয়ে যখন আমরা দারমা ভ্যালি পৌঁছাবো, জাস্ট এটা টার্নিং রয়েছে, যে টার্নিং থেকে মাউন্ট পঞ্চচল্লি দেখা যায়। যদি ওয়েদারটা দারমাতে ভালো থাকে তাহলে ঢুকতেই মাউন্ট পঞ্চচল্লির ভিউ পাবো, কারণ সন্ধে হওয়ার আগেই আমরা কিন্তু পৌঁছে যাব দারমা। এখন মাত্র 2:15 বাজে, আর 3 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। তাই যদি ওয়েদার ভালো থাকে একটা টার্ন নেব আর মাউন্ট পঞ্চচল্লি ওপেন হয়ে যাবে। একটু আগে বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে, তার মধ্যে সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে অল্প অল্প করে পেঁচার তুলোর মতো সাদা মেঘ উড়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু যেটা বলে আর কি মায়াবী। জাস্ট এক্ষুনি ড্রোনটা ঢোকালাম, আমি ড্রোন শট নিতে এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের যে বাইকগুলো লাস্টে ছিল, আমরা টেলে ছিলাম, তো লাস্টের বাইকগুলোকে আমি সামনে পাঠিয়েছি। আমাদের ক্যাম্পার সমেত বাইকগুলো 5-6টা বাইক যাচ্ছিল, আর তার ড্রোন শট আমরা নিয়েছি। মানে আমি ড্রোন শট নিয়েছি, ড্রোন শটটা তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস বলি, সুস্নতর বাইকটা এখানটা রেখেছে, আর এই পাথর উপর থেকে ভেঙে একদম বাইকের পাশে পড়েছে। এটা কিন্তু ব্যাস বেচারা বিভৎস পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে, কেস হয়ে যেত একটু হলে। ওর বাইকের উপরই পড়তো, জাস্ট 4-5 ফিট ডিস্টেন্স পাথরটা পড়েছে, বড় পাথর। এটা একদম স্লাইড জোন বলতে পারো, ল্যান্ডস্লাইড জোন। এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়। তবে এই রাস্তাটা দেখে আমার লাস্ট টাইম যখন আমি এখান দিয়ে গেছিলাম, আমি আর বনি, তখন আমার মনে হয়েছিল এখানে একটা ড্রোন শট নেব, কিন্তু তখন নেওয়া হয়নি। এইবারে সেই সুযোগটা নিয়ে নিলাম, ড্রোন শট নেওয়া হয়ে গেছে। আমি বাইকটা স্টার্ট দিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো কীরকম হয়েছে ড্রোন শট। বাকি টিম আমার এগিয়ে গেছে, আমি হয়তো বলেছি একটু এগিয়ে গিয়ে দাঁড়াতে, তারপরে আমি আসছি। ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন, দেখো এই যে মাথায় ঝুলছে, দেখতে পাচ্ছ কিরমভাবে ঝুলছে। এরকম পাথরও কিন্তু যখন তখন নিচের দিকে পড়ে, যখন তখন পড়ে। পেরিয়ে যাই ভাই, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ পাথর পড়ে গেল, তখন আর কিচ্ছু করার থাকে না, কিচ্ছু। এইবারে তো আমাদের বড় টিম রয়েছে, তোমরা ভাবো এই রুট দিয়ে আমি আর বনি একা জার্নি করেছি। আবার কিছুটা টার্নব্যাক পাবো মনে হচ্ছে, কিছুটা, তারপরে আবার অফরোডিং। ও ভাই, দারমা ভ্যালির রাস্তাও কিন্তু প্রচণ্ড খারাপ। যারা এই রাস্তায় আসবে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি জার্নিটা শুরু করতে, তার কারণ সন্ধে হওয়ার আগে একদম গন্তব্যে পৌঁছে যাওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে।
দারমা ভ্যালিতে কিন্তু অলরেডি আমরা ঢুকে পড়েছি। এই যে নদীটা, এটাই কিন্তু দারমা নদী, জাস্ট এরকম ঘুরে বেরোচ্ছে। আর দাতু দুটো ভিলেজই কিন্তু লেফট সাইডে পড়বে, লেফট সাইডে। আমাদের কিছুক্ষণের মধ্যে লেফট সাইডে ঢুকতে হবে। ডান দিকে পাহাড়গুলো কিন্তু পুরো মেঘে ঢেকে রয়েছে, মানে বিরাট বড় বড় পাহাড়, বিরাট বড়। না পরেরটা ও এদিকে কিন্তু ওপেন থাকলেও থাকতে পারে। পঞ্চচুল্লি বা দিকে চলে এসেছি আমরা, দুতু ভিলেজ পৌঁছে গেছি। জাস্ট সামনে ঘুরলে পঞ্চচুল্লি দেখা যাওয়ার কথা। এখান থেকে ওপেন হলো, তাই দুতু থেকে 1 কিলোমিটার মতো, 700 মিটার মতো এগিয়ে আসার পরে পঞ্চচুল্লি ওপেন হয়। দুতু থেকে দেখা যায় না, দাতু থেকে কিন্তু পুরো পঞ্চচুল্লির 4টে পিক ভিজিবল। তবে এখন পুরোটা মেঘে ঢেকে রয়েছে। এই সামনে মাউন্ট পঞ্চচুল্লি। এখানে রাখবো? হ্যাঁ, এই তো প্রধানজির হোমস্টে। ঘুরে মনে হচ্ছে বাদিকে উপরে পড়বে। প্রধানজি হোমস্টে কোনসা वाला? নাভি থেকে আমরা 120-122 কিলোমিটার মতো রাইড করে এসে পৌঁছে গেছি দাতু ভিলেজে। এই হচ্ছে দাতু ভিলেজে হোমস্টে। আমরা নিচে বাইক পার্ক করেছি, আর তারপরে মোটামুটি 200 মিটার মতো উপরে উঠে এসেছি। এই হচ্ছে প্রধানজির হোমস্টে। আর এদিকে আমাদের মোটামুটি টিকা দেওয়া হচ্ছে ঢোকার পরে। ঠিক আছে, তুমি পরে যেতে হচ্ছে। प्रैक्टिस है। नमस्ते नमस्ते। कल करंट रहेगा, जरूर रहेगा। তো এটা হচ্ছে ব্যাপার। আর আমরা এখানে আসার পরে যেটা খুঁজছিলাম, মাউন্ট পঞ্চচুল্লি কিন্তু একদম মেঘে ঢেকে আছে। একটা পিক বেরিয়েছে, খালি হাইটটা দেখো বিশ্বজিৎদা। এই হচ্ছে মাউন্ট পঞ্চচুল্লি, একটা জাস্ট ওপেন হয়েছে, বাকিগুলো সব এদিকে মেঘের আড়ালে ঢেকে রয়েছে। এদিকে একটা ছবি যদি তোমাদের দেখায়, এখানে দেখো, এই হচ্ছে এইরকম একটা ভিউ। জাস্ট এই হোমস্টে থেকে কিন্তু এই ছবিটা নেওয়া। সব থেকে ফিট মানুষ এসছে। जॉय हाँ टीका दे दीजिए थोड़ा इनको, कल ट्रेक पे जाएगा लीड करके। এই হচ্ছে রুম আমাদের। এই দেখতে পাচ্ছ এখানে একটা বেড রয়েছে, আর এদিকে এরকম বেড রয়েছে। খুব বেশি ফেসিলিটিস কিন্তু এখানে আশা করা যাবে না। আর ওই বাড়িটা কিন্তু প্রায় 150-200 বছর আগেকার বাড়ি। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম, আমি এই বাড়িতেই ছিলাম। আবার সেম জায়গায় আমরা এসেছি, আমি জানতাম না যে আবার সেম জায়গায় আসবো। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এইরকম ফেসিলিটি আমাদের এখানে। আসার পরেই কিন্তু আমরা চা পাকোড়া সমস্ত কিছু পেয়ে গেছিলাম, অল্প অল্প খেয়েও নিয়েছি। এরপর আমরা সন্ধ্যেবেলা বাইরে গিয়ে এনজয় করবো। এখানে ইলেকট্রিসিটি রয়েছে, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা অবধি ইলেকট্রিসিটি থাকে। তার সাথে সাথে এখানে ইনভার্টারও রয়েছে। ইনভার্টারটা খুব এমার্জেন্সি থাকলে তারপরে ওরা ব্যবহার করতে দেয় আর কি। এই হচ্ছে ব্যাপার। ফেসিলিটি বলতে হচ্ছে ব্যবহার, ঠিকই বলেছে, ব্যবহার। এটা হচ্ছে বহু পুরনো হোমস্টে, বহু পুরনো, মানে এটা হচ্ছে প্রথম দাতু ভিলেজে প্রথম কিছু হোমস্টেজের মধ্যে এটা পড়ছে আর কি। রাত্রিবেলা এখন 10:30টার মতো বাজে, আর আমরা আমাদের পঞ্চচুল্লি হোমস্টেতে ডিনার করতে বসে পড়েছি। জাস্ট এখানে অ্যাম্বিয়েন্সটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দিদি চিকেন রান্না করেছে। চিকেন হচ্ছে এরকম, আর দিদি হচ্ছে সবাইকে বাটি বাটি করে তুলে দিচ্ছে। আর বাকি ছেলেপুলেরা দেখো এখানে সব দাঁড়িয়ে আছে, কেউ এখানে দাঁড়িয়ে খাচ্ছে। 6টা রুটি খেয়েছো, তারপর ভাত খেয়েছি। শুভর এমনিতে একটু প্রোটিন বেশি লাগে। শুভ তো এক্সারসাইজ করে, রেগুলার এক্সারসাইজ করে। প্রোটিন মাছের বিল্ডআপের জন্য প্রোটিন লাগে। তুমি যদি নোংরামো করিস তো কিছু করার লাগে না। দেখো ক্রিমিনাল ফেসটা দেখো একবার। প্রোটিনটা তো লাগবে শুভদা, সেটা তো লাগবে, ও প্রোটিন লাগবে, এটা হচ্ছে ব্যাপার। বাকি এখানে এই যে ঈশান আমাদের ট্রিপের সবথেকে গ্ল্যামারাস বয়, চিকেন আর রুটি নিয়ে বসে পড়েছে। আর এই যে প্রচুর ছয় খাওয়া একটা ছেলে, হ্যাঁ, যে মানে একেবারে 7টা 6 খেত, একেবারে 3টে উইকেটও নিয়েছি। 3টে উইকেট দিয়েছিল, 3টেই আমার ছিল নাকি? একটা তো ছিলই, দাদা একটা উইকেট ছিল। হ্যাঁ সেটা ঠিক। তো মোটামুটি এই হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্স। রাত্রিবেলা 10:30টার সময় আমরা ডিনার করছি। চিকেনটা দেখো, আমার মোটামুটি এরকম চিকেন চলে এসছে দেখার মতো। আর প্রত্যেকে বলেছে, যারা যারা খেয়েছে এখানে, তারা প্রত্যেকেই বলেছে দারুণ চিকেন রান্না হয়েছে। এই ভাই এটা কি হচ্ছে, কি পড়ছে এটা? হ্যাঁ, গোটা ট্রিপের বেস্ট রিমোটের জায়গায় এসেটা হচ্ছে। হ্যাঁ এরকম জায়গায় এসে এই খাবার আনএক্সপেক্টেড। একদম অ্যাডভেঞ্চার্স বাঙালি হিপিপুর। অ্যাডভেঞ্চার্স মানে হিপিপুর। জ্যোতি আন্টি হিপিপুর।
একবার বলো কিন্তু চলো আপাতত খেয়ে ফেলি। একটা জিনিস দেখার মতো আছে এখানে, যে রুটি কিন্তু বানানো হচ্ছে আর দেওয়া হচ্ছে, রুটি করছে।